নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো বাংলাদেশের এমন এক পরিস্থিতি নিয়ে যা শুধু বাংলাদেশ নয়, গোটা উপমহাদেশের জন্যই গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যেভাবে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, ভারত বিরোধী স্লোগান, হিংসা, অরাজকতা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর সামনে আসছে, তাতে অনেক প্রশ্ন উঠছে। বিশেষ করে গত 12 ডিসেম্বরের পর থেকে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। 12 ডিসেম্বর বাংলাদেশের পরিচিত ছাত্রনেতা উসমান হাদি নিহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু শুক্রবার সেই চিকিৎসাও তাকে বাঁচাতে পারেনি। উসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছাতেই পরিস্থিতি যেন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে, শুরু হয় বিক্ষোভ, আগুন, ভাঙচুর, আর তার সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র ভারত বিরোধী স্লোগান। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, উসমান হাদি মারা গেলেন, কিন্তু ক্ষোভটা কেন ভারতের দিকে ঘুরে গেল? উসমান হাদি কে ছিলেন সেটা একটু বোঝা দরকার। 2024 সালের অগাস্টে যখন শেখ হাসিনার সরকার পতন হয়, তখন ছাত্র আন্দোলন ছিল সেই ঘটনার অন্যতম বড় চালিকা শক্তি। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন উসমান হাদি। তিনি না ছিলেন শেখ হাসিনার সমর্থক, না ছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ, বরং তিনি নিজেকে তুলে ধরেছিলেন একেবারে আলাদা একটি রাজনৈতিক বিকল্প হিসাবে। এমনকি 2026 সালের নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানোর প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। হাজার হাজার ছাত্র তার প্রতি সমর্থন জানাচ্ছিল। এই জনপ্রিয়তার মাঝেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করেন, যেখানে তথাকথিত গ্রেটার বাংলাদেশের একটি মানচিত্র দেখানো হয়। সেই মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে দেখানো হয়। এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই তিনি গুলিবিদ্ধ হন, আর এখান থেকেই শুরু হয় জল্পনা, সন্দেহ আর ষড়যন্ত্রের তত্ত্ব। বাংলাদেশের একাংশের মানুষের মধ্যে ধারণা তৈরি হয় যে এই ঘটনার পেছনে ভারত জড়িত। যদিও ভারত সরকার এই অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে এবং বলেছে এই ঘটনার সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, তবুও সেই কথা অনেকেই মানতে রাজি নয়। এর মধ্যেই সামনে আসে আরেকটি নাম, করিম। বলা হয় এই করিম নামের ব্যক্তি উসমান হাদিকে গুলি করে পালিয়ে ভারতে চলে গেছে। এমনকি ঘোষণা করা হয় করিমকে ধরিয়ে দিলে বা তার খোঁজ দিলে 37 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বলা হতে থাকে ভারত নাকি তাকে আশ্রয় দিয়েছে। যদিও ভারত সরকার আবারও স্পষ্ট জানায় এই নামে কোনো ব্যক্তি ভারতে আশ্রয় নেয়নি এবং এমন কোনো তথ্য তাদের কাছে নেই। কিন্তু বাস্তব হলো, এই সব ব্যাখ্যা বা অস্বীকারের মাঝেও বাংলাদেশের রাস্তায় ক্ষোভ কমেনি, বরং আরও বেড়েছে। এই বিক্ষোভ ধীরে ধীরে রাজনৈতিক প্রতিবাদ ছাড়িয়ে হিংস্র রূপ নেয়। শেখ হাসিনার দল আওয়ামী লীগের অফিসে আগুন লাগানো হয়, একাধিক সংবাদপত্রের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাংবাদিকরা পর্যন্ত নিরাপদ থাকেননি। বলা হয় এই সংবাদ মাধ্যমগুলো নাকি ভারতের পক্ষ নিয়ে খবর করছে, তাই তাদের ঢাকায় থাকার অধিকার নেই। এর পাশাপাশি হিন্দু মন্দিরের সামনে উগ্র ধর্মীয় স্লোগান দেওয়া হয়, সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি ভারতের দূতাবাসের প্রতিনিধির বাসভবনের দিকেও ইট ও জুতো ছোড়া হয়। এটা আর শুধু প্রতিবাদ নয়, সরাসরি দূতনৈক শিষ্টাচার ভাঙার ঘটনা। এই অরাজকতার মাঝেই ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা, যা গোটা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। ঢাকার কাছাকাছি এক এলাকায় দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে জনতার হাতে নির্মমভাবে হত্যা করা হয়। দীপু ছিলেন একজন সাধারণ শ্রমিক, পরিবারের একমাত্র উপার্জনকারী। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন। কোনো তদন্ত, কোনো প্রমাণ, কোনো আদালত, কিছুই নয়। শুধু একটি অভিযোগের ভিত্তিতে উত্তেজিত জনতা তাকে নগ্ন করে মারধর করে, গাছে বেঁধে ঝুলিয়ে দেয়। পরে তার মৃত্যু হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অভিযোগ রয়েছে যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও কার্যত কিছু করেনি। এই ঘটনাকে অনেকেই সরাসরি মব লিঞ্চিং বলছেন। এই সব ঘটনার পর প্রশ্ন উঠছে, বাংলাদেশের সরকার তখন কোথায় ছিল? অন্তর্বর্তী সরকারের নীরবতা এবং দেরিতে দেওয়া প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে। পরে একটি বিবৃতি দেওয়া হয় যে এই ধরনের হিংসার কোনো জায়গা নেই, কিন্তু ততক্ষণে অনেক কিছু ঘটে গেছে। এই ঘটনার পর ভারতেও প্রতিক্রিয়া দেখা যায়। সীমান্ত এলাকায় সেনা ও সীমান্তরক্ষী বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। রাজনৈতিক মহল থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারবার উস্কানোমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বাংলাদেশের এই অস্থিরতার পেছনে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, বরং চরমপন্থা এবং বিদেশি প্রভাবও কাজ করছে। এর প্রভাব শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই, বরং গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলছে। শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, রাজনীতি থাকবেই, মতভেদ থাকবেই, প্রতিবাদও থাকবে, কিন্তু গুজব, ঘৃণা আর উন্মত্ততার নামে একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা করা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না।
প্রশ্ন এখন একটাই, এই হিংসার দায় কে নেবে আর ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।